14 দিনের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ইরান খুলছে হরমুজ বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ব্যাপক দরপতন। শুক্রবার আলোচনা ইসলামাবাদে। রাজশাহী মেডিকেলে আইসিইউ বেড নিয়ে ব্যবসা, প্রতি বেড বিক্রি হচ্ছে 20,000 টাকায়। ইনচার্জ নিজেই দালাল চক্রের হোতা। দেশে হামে একই দিনে 11 জনের মৃত্যু, উপসর্গ নিয়ে হাসপাতালে 641 জন। বাড়ছে রোগীর চাপ, 18 জেলায় চলছে টিকাদান। জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে সংসদে। জ্বালানি মন্ত্রী, মে মাসে মূল্য সমন্বয়, লিটারে 25 টাকা বাড়ল জেট ফুয়েলের দাম। অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দেশীয় বিমান সংস্থার চ্যালেঞ্জের মুখে ফ্লাইট পরিচালনা। ভ্রমণ খরচ বাড়ায়, বুকিং বাতিল পর্যটকদের। রাজধানীতে সড়ক ও ফুটপাথ থেকে অবৈধ দোকান উচ্ছেদ হওয়ায় স্বস্তি। সাধারণ মানুষের বিকল্প কর্মসংস্থানের দাবি ব্যবসায়ীদের। এবং বিসিবির ভাবমূর্তি ঠিক করায় প্রথম কাজ, সভাপতির দায়িত্ব পেয়ে তামিম ইকবাল অ্যাডহক কমিটির সদস্য হলেও করা যাবে নির্বাচন। আমন্ত্রণ। সংবাদ সকালে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। প্রথমে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের ওপর হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্ত হলো ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। রাজি হয়েছে ইরানও। আর এই যুদ্ধবিরতির নেপথ্যে কাজ করেছে পাকিস্তান। শান্তি চুক্তির লক্ষ্যে আগামী শুক্রবার ইসলামাবাদে হবে আলোচনা। ইরানে হামলার চূড়ান্ত সময়সীমা পার হওয়ার ঠিক আগ মুহূর্তে এলো নাটকীয় ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী 14 দিন ইরানের ওপর কোনো সামরিক অভিযান চালানো হবে না। তবে শর্ত থাকছে, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দিতে হবে ইরানকে। এ দীর্ঘস্থায়ী উত্তেজনা প্রশমনের নেপথ্যে কাজ করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের দেয়া একটি বিশেষ প্রস্তাবের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ও তেহরান এ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প জানান, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান 10 দফার একটি প্রস্তাব দিয়েছে, যা আলোচনার জন্য কার্যকর ভিত্তি হতে পারে। এদিকে তেহরানও এ সাময়িক সমঝোতাকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, হামলা বন্ধ থাকলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কোনো বাধা দেবে না তাদের সশস্ত্র বাহিনী। তবে তেহরান সতর্ক করে দিয়ে বলেছে, আঙুল এখনও ট্রিগারে। তারা আলোচনায় বসছে ওয়াশিংটনের প্রতি চরম অবিশ্বাস নিয়ে। শত্রুর সামান্যতম ভুলের জবাব দেয়া হবে পূর্ণ শক্তি দিয়ে। যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম অবিশ্বাস্যভাবে কমেছে। দর নেমে গেছে 16%। স্বস্তি ফিরেছে আন্তর্জাতিক অর্থনীতিতেও। তবে পুরোপুরি কাটেনি আশঙ্কা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সহ উপসাগরীয় দেশগুলোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সক্রিয় রাখা হয়েছে। আগামী 2 সপ্তাহের এ সাময়িক শান্তি কি বড় কোনো যুদ্ধের বিরতি, নাকি দীর্ঘস্থায়ী কোনো সমাধানের শুরু, সেদিকেই তাকিয়ে আছে এখন পুরো বিশ্ব। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। মার্কিন প্রেসিডেন্টের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম অবিশ্বাস্যভাবে নেমে গেছে। দরপতন হয়েছে 16%। ব্যারেল প্রতি দাম এসেছে $100 নিচে। গেল ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধের প্রভাবে তেলের দামে যে রেকর্ড মূল্যবৃদ্ধি দেখা দিয়েছিল, আপাতত তাতে লাগাম পড়ল। চরম অস্থির বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ফিরেছে স্বস্তি। যুদ্ধংদেহী অবস্থান থেকে আচমকাই পিছুটান যুক্তরাষ্ট্রের। মঙ্গলবার যেখানে ইরান ধ্বংসের চরম হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, রাত পোহাতেই পাল্টে গেছে সেই সুর। 2 সপ্তাহের জন্য হামলা স্থগিত করেছেন তিনি। ট্রাম্পের এ ঘোষণাতেই টালমাটাল তেলের বাজারে এসেছে বড় পরিবর্তন। বুধবার সকালেই মার্কিন তেলের মানদণ্ড WTI 16% বেশি কমে প্রতি ব্যারেল $96 নেমে আসে। সমানতালে কমেছে বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দামও, যা 14% বেশি কমে এখন $100 নিচে অবস্থান করছে। রয়টার্সের তথ্য বলছে, এক রাতের ব্যবধানে তেলের এ নজিরবিহীন দরপতন গেল কয়েক মাসের অস্থিরতায় সবচেয়ে বড় স্বস্তি। বাজারের এই ইতিবাচক প্রতিক্রিয়ার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 20% পার হয় এ সরু জলপথ দিয়ে। ইরান জানিয়েছে, আগামী 2 সপ্তাহ এ পথে জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না। বিনিয়োগকারীরা আশা করছেন, এর ফলে বিশ্ববাজারে তেলের যোগান আবারও স্বাভাবিক হবে।
তেলের দাম পড়ার সঙ্গে সঙ্গেই চাঙ্গা হয়ে উঠেছে বৈশ্বিক পুঁজিবাজার। মুদ্রা বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত ডলারের দাম কিছুটা কমেছে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য ইতিবাচক। তবে এ স্বস্তি কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয়ে আছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ এখনও ড্রোন ও মিসাইল হামলার সতর্কতা জারি রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন 2 সপ্তাহের এ সাময়িক বিরতি স্থায়ী চুক্তিতে না পৌঁছালে আবারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে হরমুজ প্রণালী। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। নিজেদের ছোট ছোট স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। রাজশাহী মেডিকেলে আইসিইউ নিয়ে যখন হাহাকার, একটা আইসিইউর অভাবে যখন মৃত্যু হচ্ছে মানুষের, তখন সেই আইসিইউ বেড নিয়ে চলছে ব্যবসা। দীর্ঘদিন ধরে দালাল চক্রের মাধ্যমে চলছে এই বাণিজ্য। 15 থেকে 20 হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রতি বেড। 2 সদস্যের দালাল চক্রের মাধ্যমে বিশেষ সিন্ডিকেট করেছেন আইসিইউ ইনচার্জ ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল। দেশ টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী মেডিকেলে সাধারণ রোগীদের কাছে অধরা হলেও দালাল ধরলে পাওয়া যায় আইসিইউ বেড, তবে সেখানেও আছে 9-6 এমন তথ্য পেয়ে অনুসন্ধানে নামে দেশ টিভি টিম। শুরুতেই জানা যায় শিশু ওয়ার্ডে আইসিইউ না পেয়ে 28 মার্চ মারা যায় হিয়া নামের এক শিশু। আরিফ নামের এক দালালকে 10,000 টাকাও দিয়েছিলেন হিয়ার বাবা রিফাত। রিফাতের তথ্যের সূত্র ধরে রোগীর স্বজন সেজে দালাল চক্রের সন্ধান শুরু। যোগাযোগ হয় দালাল আরিফের সঙ্গে। কয়েক দফা ফোনের পর রাজি হন আইসিইউ বেড দিতে। আমাদের রোগীটার অবস্থা খুবই খারাপ ভাই, জানেন তো কোনোভাবে হবে না নি। আমি দেখেন তো ফোন দাম জানছি জানা দেখে আমি চেষ্টা করছি, আমি ফোন দিচ্ছি। আরিফ ছাড়াও আওয়াল নামের আরো একজন আইসিইউ বেড ম্যানেজ বাণিজ্যের কাজ করেন ইনচার্জের হয়ে। এবার দেশ টিভি টিম মুখোমুখি দালাল আওয়ালের। 15,000 টাকায় রাজি হলেন আইসিইউ বেড ম্যানেজ করে দিতে। বললাম এখন কিছু বলে নি না, রোগী কোথায় ইয়ার নম্বর দিয়েছেন, এখানে দিয়েছেন কি নাম আছে রোগী বসেন দেখছেন। এবার এসব বিষয়ে সব প্রমাণাদি নিয়ে আইসিইউ বেড ইনচার্জ আবু হেনা মোস্তফা কামালের কাছে দেশ টিভি টিম অস্বীকার করলেন সব অভিযোগ। কি অভিযোগ আছে তদন্ত করতে বলেন, ও তো হসপিটালের একজন মানুষ। যে কোনো অভিযোগ খালি আন্দাজে বললে তো হবে না, অভিযোগ তদন্ত করতে হবে। আসলে কেউ মুখে বলে দিল যে আমি টাকা দিয়ে ঢুকাইছি, টাকা চাইছে তার কাছে, কেউ সেটা কার কাছে চাইছে, কে চাইছে, এটা বের করতে হবে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ঠিক উল্টো। এমন অভিযোগ আগেই পেয়েছেন তারা, জানান লিখিত পেলে নেবেন ব্যবস্থা। গত কয়েকদিনের ধারাবাহিকতায় এই ধরনের কিছু মৌখিক অভিযোগ বিক্ষিপ্তভাবে আমার কানেও এসেছে। তো আমার যেটি কর্তৃপক্ষ হিসেবে বক্তব্য সেটি হলো, যদি এ ধরনের কোনো অভিযোগের ঘটনা ঘটে, আমরা চাই অভিযুক্ত ব্যক্তি একটু লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ গ্রহণ করুক। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা যেহেতু গণমাধ্যম কর্মী এটি নিয়ে কাজ করছেন, আপনারাও সেই ধরনের প্রমাণ আমাদের কাছে উপস্থাপন করুন। আমরা অবশ্যই এটির বিরুদ্ধে ব্যবস্থা নেব। রোগীর স্বজনদের দাবি, এখনই আইসিইউ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হয়রানি আরও বাড়বে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেশে বাড়ছে হামের প্রকোপ। হাসপাতালে বাড়ছে হামের উপসর্গ নিয়ে আসা রোগী। 24 ঘন্টায় ভর্তি হয়েছে 641 শিশু, আর মারা গেছে 11 জন। এদিকে হাম প্রতিরোধে ও স্বাস্থ্য উন্নয়নে প্রশাসন, স্বাস্থ্যকর্মী সহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর শহীদ আবু সাইদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি বলেন, হামের প্রকোপ নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। হামের প্রকোপ বাড়ছেই। মঙ্গলবার দিনভর রাজধানীর হাসপাতালগুলোতে আক্রান্তের ভিড়। উপসর্গ নিয়ে ভর্তি রোগীরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও নতুন করে রোগী ভর্তি হচ্ছেন। গত 24 ঘন্টায় হাম সন্দেহে মারা গেছেন 10 জন শিশু, আর নিশ্চিত হামে মারা গেছেন 1 জন। এ সময়ে সন্দেহভাজন হাম রোগী 1236 জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে 214 জনের। এদিকে তৃতীয় দিনের মতো চলছে হামের টিকাদান কর্মসূচি। 12 এপ্রিল থেকে ঢাকা 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া হবে, আর সারা দেশে এই কর্মসূচি শুরু হবে 3 মে থেকে। দ্রুততম সময়ে হাম প্রতিরোধের টিকা কর্মসূচিকে ইতিবাচক দেখছেন সাধারণ মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন আপনার এই টিকাটা পৌঁছায়, স্বাস্থ্যমন্ত্রীর কাছে এইটাই আমার আবেদন যে উনি এই জিনিসটা যাতে ভালো করে খেয়াল রাখেন। সবার আর্থিকের অবস্থা ভালো না,
এবং সেই ক্ষেত্রে যদি সরকার এই জিনিসটা দায়িত্ব নিয়ে যদি একটা টিকার ব্যবস্থা করে, এটা খুব সহজে খুব ভালো হয়। এদিকে মঙ্গলবার দুপুরে শাহবাগে বিশ্ব স্বাস্থ্য দিবস অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে প্রশাসন, স্বাস্থ্যকর্মী সহ সবাইকে একযোগে কাজ করতে হবে। আমাদের এই স্বাস্থ্য সেবার সাথে সম্পৃক্ত সকল মানুষ সততার সাথে, এথিক্সের সাথে যদি এক সরল রেখায় একটা হরাইজন্টাল লাইনে যদি আমরা না দাঁড়াই, প্রতিশ্রুতি নিয়ে এই খাতের কোনো উন্নতি হবে না। স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়নে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নৈতিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। হিমেল, দেশ টিভি, ঢাকা। সারা দেশে হামের সংক্রমণ বেড়েই চলছে। ভোলায় গেল 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 8 জন, আর মোট চিকিৎসাধীন রয়েছে 16 জন। এদিকে বুধবার গাজীপুরে নতুন করে ভর্তি হয়েছে 16 জন। হাসপাতালে মোট ভর্তি রয়েছেন 127 জন। বরগুনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 3 শিশুর। এমন অবস্থায় বাড়ছে উদ্বেগ। আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বরগুনা সদর উপজেলাকে হামের হটস্পট ঘোষণা করেছে সরকার। দেশজুড়ে বেড়েই চলেছে হাম, যেমনটি বলছিলাম। মূলত শিশুরাই আক্রান্ত হচ্ছেন এতে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এ নিয়ে জানাতে এবার কুষ্টিয়া ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান, তিতাস ও মাহমুদুল হাসান। প্রথমেই চলে যাব আমরা কুষ্টিয়াতে, সেখানে রয়েছেন সহকর্মী তিতাস। তিতাস, কতজন শিশু ভর্তি রয়েছে এবং চিকিৎসা কেমন পাচ্ছেন তারা? তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। অবশ্যই সারা দেশের মতো কুষ্টিয়াতেও কিন্তু উদ্বেগজনক হারেই বাড়ছে হাম সংক্রমণ রোগীর সংখ্যা। এর সাথে কিন্তু প্রতিনিয়তই ঘটছে মৃত্যুর মতো ঘটনাও। আমরা দেখেছি হসপিটালগুলোতে কিন্তু গাদাগাদি করে হাম সংক্রমণ আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছে। এর ফলে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ কিন্তু বেড়েই চলেছে। আমি যদি একটু স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জানি যে কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় 15 জন নতুন হাম আক্রান্ত রোগীর ভর্তি হয়েছে এবং এখানে কিন্তু এ পর্যন্ত মোট 321 জন রোগী চিকিৎসা নিয়েছে হামের উপসর্গ নিয়ে। এছাড়া 216 জন রোগী কিন্তু এখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে সুস্থ হয়ে। এছাড়া এখন পর্যন্ত 193 জন হাম আক্রান্ত রোগী কিন্তু জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া মৃত্যু ঘটেছে এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় কিন্তু 7 জনে মারা গেছে এবং 7 জনই শিশু মারা গেছে। অর্থাৎ এই যে ফলে পরিসংখ্যানের ফলে কিন্তু যারা সাধারণ মানুষ তাদের মধ্যে হাম যে সংক্রমণ বা হামের যে উপসর্গ নিয়ে এই মৃত্যু এবং এত পরিমাণ বৃদ্ধির ফলে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা যেটি বলছে যে আসলে এই আমাদের কুষ্টিয়া জেলায় কিন্তু যে আক্রান্তগুলো হচ্ছে এগুলো প্রত্যন্ত অঞ্চলের যারা শিশু তারাই কিন্তু ভর্তি হচ্ছে। তারা বলছে যে অভিভাবকের সচেতনতার অভাব এবং তারা প্রাথমিক পর্যায়ে যারা গ্রাম্য ডক্টর রয়েছে তাদের কাছে যাচ্ছে, যার কারণে কিন্তু রোগীগুলোর অবস্থা খারাপ হচ্ছে এবং এই কারণেই কিন্তু মৃত্যু ঘটছে। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুষ্টিয়ার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। এখানে 15 শয্যা রয়েছে, আলাদা করে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। এই 15 শয্যার বিপরীতে কিন্তু এখন পর্যন্ত এই হাসপাতালটিতে 22 জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। আমরা দেখতেছি যে এখানে শয্যা সংকটের ফলে কিন্তু বারান্দাতেও শিশু রোগীরা চিকিৎসা নিচ্ছে, যার কারণে এখানে কিন্তু সরঞ্জাম এবং চিকিৎসকের কিছুটা সংকট দেখা দিয়েছে। অভিভাবকরা যেটি বলছে এরপরেও কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন হসপিটালে এবং চিকিৎসকরা যেটা বলছে যে আসলে হাম আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে যেন দ্রুত সময়ের মধ্যে হসপিটালে চলে আসে এবং সরকারি ডক্টরদের সাথে পরামর্শ নেয়। তারা আরেকটা পরামর্শ দিচ্ছেন যে কোনোভাবেই যেন কোনো গ্রাম্য ডক্টরের কাছে চিকিৎসা না নেই। এই ছিল কুষ্টিয়া থেকে হাম আক্রান্ত রোগী নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদুল, জানাবে সেখানে হাম আক্রান্ত রোগীদের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল। ধন্যবাদ তিতাস। শুধু কুষ্টিয়াতেই নয়, সারা দেশেই কিন্তু হামের প্রকোপ বাড়ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটি 500 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল এবং এখানকার 10 তলায় যে শিশু ওয়ার্ডটি রয়েছে সেখানে 3টি কক্ষ নির্ধারণ করে সেখানে কিন্তু হামের চিকিৎসা চলছে এবং 3টি ওয়ার্ডে এখন পর্যন্ত কিন্তু হাম ধরা পড়ার পর 127 জন চিকিৎসা নিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু 90 জন এখান থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে এবং গত 24 ঘন্টা এখানে 16 জন আক্রান্ত হয়ে কিন্তু ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এখন চিকিৎসাধীন আছে 37 জন।
এই যে শিশু ওয়ার্ডটি রয়েছে এখানে হামের জন্য আলাদা ভাবে ইউনিট করার কারণে যারা রেগুলার রোগী রয়েছে তাদের কিন্তু সেবা পেতে ব্যাক পেতে হচ্ছে। তবে সবচেয়ে আশঙ্কার যে জায়গাটি সেটি হচ্ছে এখানে কিন্তু নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউ নেই। একজন শিশু যদি মমস্য অবস্থা হয়ে যায় বা অবস্থা সংকটাপন্ন হয় তখন কিন্তু তাকে বাধ্য হয়ে ঢাকায় স্থানান্তর করতে হবে। এই গাজীপুর থেকে ঢাকার যে দূরত্ব এবং যে যানজট, এই যানজটে কিন্তু তাকে সঠিক সময় হাসপাতালে পৌঁছানোর একটি সংখ্যা কিন্তু দেখা দিয়েছে। এবং আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন তারা কিন্তু আতঙ্কিত যে এত বড় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ সেখানে যেহেতু আইসিইউ নেই, শিশুদের সংকটাপন্ন হলে তারা কিন্তু সেই ভীতি কিন্তু এখনো কাজ করছে। আরেকটি বিষয়, আমি এখানকার সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেমনটি বলেছেন যে গাজীপুরে অন্য জেলার তুলনায় হামের প্রকোপ কিছুটা কম তিনি দাবি করছেন। তবে এখানকার যে পরিচালক রয়েছেন তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে গাজীপুরে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে গতকাল আমি শিশু ওয়ার্ড ঘুরেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন অভিভাবকরা কিন্তু দাবি করেছেন যে শিশু ওয়ার্ডে রোগীরা মারা যাচ্ছে। তো গাজীপুরের সার্বিক অবস্থা যদি বলি, হামে আক্রান্তের প্রকোপ হু হু করে বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে এখানে আইসিইউ সেবা চালুর দাবি কিন্তু জানিয়েছেন স্বজনরা। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। অতসী। তিতাস এবং মাহমুদুল দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, দেশ জুড়ে হু হু করে বাড়ছে হামের প্রকোপ, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে বলেও জানান মন্ত্রী। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জানান, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে, মজুদ রয়েছে স্বস্তিদায়ক অবস্থায়। মন্ত্রী জানান, বর্তমানে সবচেয়ে বেশি মজুদ রয়েছে ডিজেল, এর পরিমাণ 1,64,644 টন। এছাড়া অকটেন রয়েছে 10,500 টন, পেট্রোলের মজুদ 16,000 টন। চলতি মাসে আরো জ্বালানি তেল আমদানি হবে। দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকার। মন্ত্রী জানান, এখন পর্যন্ত 342টি অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 40,48,456 লিটার জ্বালানি। জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সকল জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত মাসে সরকার দাম বাড়ায়নি, তবে মে মাসের দাম সমন্বয় নিয়ে কাজ চলছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও দেশের শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনায় রেখে সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে সংসদে অবগত করেন মন্ত্রী। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। লালমনিরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফুয়েল কার্ডের জন্য মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। যুক্ত হচ্ছে জামাল, দীর্ঘ লাইন সামলাতে প্রশাসন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে জানাবেন। অতসী, ফুয়েল কার্ড পেতে কিন্তু লালমনিরহাটের 5টি উপজেলা প্রশাসকের কার্যালয়ে, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এবং আগামী কাল পর্যন্ত এই ভিড় লক্ষ্য করা যাবে। কারণ হচ্ছে আগামী কালই কিন্তু লালমনিরহাটের জন্য ফুয়েল কার্ডের আবেদনের সময়সীমা শেষ হতে চলেছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামের সামনে এবং কিছুক্ষণ আগে আমরা লালমনিরহাটের সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 3,200 জন মোটরসাইকেল চালক কিন্তু এরই মধ্যে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেছেন। এছাড়া আরো 1,000-এরও বেশি বিভিন্ন ধরনের যানবাহন যারা লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন পরিচালনা করেন তারা কিন্তু ফুয়েল কার্ডের জন্য আবেদন করেছেন। এটি বিষয়ে জানাতে চাই যে
লালমনিরহাটে কিন্তু গত কয়েকদিন ধরে যখন থেকে জ্বালানি তেলের সংকট শুরু হয়েছে তারপর থেকে কিন্তু পাম্পগুলোতে একেবারে অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম এবং দীর্ঘ সারি অপেক্ষা করেও অনেকেই জ্বালানি তেল আসলে পাচ্ছিলেন না, যার ফলশ্রুতিতে কিন্তু জেলা প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্য সহ কর্তৃপক্ষ যারা এই আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী রয়েছে তারাও সিদ্ধান্ত নিয়েছেন যে ফুয়েল কার্ডের মাধ্যমে একটা শৃঙ্খলায় আসলে সারা দেশে যেভাবে চলছে সেই তেমনটি কিন্তু লালমনিরহাটেও শুরু করার উদ্যোগ কিন্তু তারা নিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় গতকাল কিন্তু আবেদন শুরু হয়েছিল এবং একদিনেই 3000-এরও বেশি আবেদন পড়েছে এবং আজকে কিন্তু সকাল 9টার পর থেকেই আবারও আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং আবেদন যারা করছেন তাদের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি সহ বিভিন্ন কাগজপত্র কিন্তু নিয়ে আসতে হবে সঙ্গে, এমন নির্দেশনা কিন্তু আসলে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় জানাতে চাই যে লালমনিরহাটের পেট্রোল পাম্পগুলোতে কিন্তু আজকেও যে পেট্রোল পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সেই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু তীব্র যানজট আমরা লক্ষ্য করতে পেরেছি এবং দীর্ঘ সারি 1 কিলোমিটারের অধিক সারি কিন্তু আমরা লক্ষ্য করে পেরেছি। সব মিলিয়ে উপচে পড়া ভিড় কিন্তু উপজেলা পর্যায়ের যে উপজেলা পরিষদ কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলোতে আমরা দেখতে পাচ্ছি ফুয়েল কার্ডের জন্য। এই ছিল লালমনিরহাট থেকে ফুয়েল কার্ডের জন্য উপচে পড়া ভিড়ের সর্বশেষ খবর। অতসী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, লালমনিরহাট থেকে ফুয়েল কার্ড নিয়ে দীর্ঘ লাইন সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গেল 1 মাসে জেট ফুয়েলের দাম 140% বৃদ্ধি পায় অস্বাভাবিক ব্যয় বাড়ার আশঙ্কা করছে দেশীয় বিমান সংস্থাগুলো, যার সরাসরি প্রভাব পড়তে পারে যাত্রী ভাড়ায়। ট্রাভেল এজেন্সিগুলোর দাবি ভ্রমণ খরচ বেড়ে যাওয়ার আশঙ্কায় বুকিং বাতিল করছেন পর্যটকরা। খাত সংশ্লিষ্টরা বলছেন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় চ্যালেঞ্জের মুখে পড়বে বিমান সংস্থাগুলো। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য করে দেশে জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন ঘোষণায় অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম 202 টাকা 29 পয়সা থেকে বাড়িয়ে 227 টাকা 8 পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1.48, যা আগে ছিল $1.32। এর আগে গত 24শে মার্চ অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম 112 টাকা 41 পয়সা থেকে বাড়িয়ে 202 টাকা 29 পয়সা করা হয়। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য লিটার প্রতি দাম $0.73 থেকে বাড়িয়ে $1.32 নির্ধারণ করা হয়। হঠাৎ এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বাড়তি ব্যয়ের মুখে পড়তে যাচ্ছে বিমান সংস্থাগুলো, যার প্রভাব সরাসরি পড়বে টিকিটের ওপর। ট্রাভেল এজেন্সিগুলো বলছে অতিরিক্ত ভ্রমণ ব্যয় বিবেচনায় অনেক পর্যটক এরই মধ্যে বুকিং বাতিল করেছেন। দীর্ঘদিন যাবত তাদের ফ্লাইট চলাচল অনেকেরই বন্ধ, পাশাপাশি জেট ফুয়েলের দাম অত্যাধিক হারে বৃদ্ধি পাওয়াতে বিভিন্ন রুট তারা কার্টেল করছেন। এর ফলে বাংলাদেশ থেকে আমাদের ক্যাপাসিটি অনেক কমে গিয়েছে, ফ্লাইট সংখ্যা অনেক কমে গিয়েছে এবং আমাদের সেল কিন্তু অনেক ড্রপ করেছে। হঠাৎ জেট ফুয়েলের এই মূল্য বৃদ্ধি শুধু বিমান সংস্থাই নয়, পুরো ট্রাভেল ও ট্যুরিজম খাতকে চাপে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভাড়া বেড়ে যাওয়ার কারণে ডোমেস্টিক এয়ারলাইন্সগুলো বেশি এফেক্টেড হবে, কারণ ভাড়া বেড়ে যাওয়াতে প্যাসেঞ্জার ড্রপ করতে পারে। ইন্টারন্যাশনাল রুটে যারা ফ্লাই করছে, বিশেষ করে বাংলাদেশ বিমান কিংবা ইউএস বাংলা, তারা একটা অসম প্রতিযোগিতায় তাদেরকে ফেস করতে হবে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো, যাদের দেশে তেলের দামটা বাড়েনি। তো এই ক্ষেত্রে তাদেরকেও সাস্টেন করতে হবে এবং একটা অসম প্রতিযোগিতা থাকতে হবে। শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো ও চার্টার সেবাতেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় গুমকে অন্তর্ভুক্ত করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংসদে পাশ হয়েছে। আইনমন্ত্রী বলেন, গুমের বিচারে সরকার যে বদ্ধপরিকর এটি তারই প্রতিফলন। এদিন সংসদে আইসিটি বিল ছাড়াও কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল, হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল সহ মোট 14টি বিল পাস হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে মঙ্গলবার সকালে শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী শুরুতে ৭০ বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশের উপর আলোচনা হয়। সম্পর্কে বলতে চাই,
পরে আইন প্রণয়ন কার্যাবলীতে অন্তর্বর্তী সরকারের আমলে আনা কয়েকটি বিল উত্থাপন করা হয়। পানি সম্পদ মন্ত্রী, আইনমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী নিজ নিজ মন্ত্রণালয়ের মোট 9টি বিল উত্থাপন করেন। বিবেচনার জন্য গ্রহণ করা হোক। শুরুতেই পানি সম্পদ মন্ত্রী হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল 2026 সংসদে উত্থাপন করেন। উত্থাপিত বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এরপর আইনমন্ত্রী ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করেন। তিনি বলেন, এই সংশোধনীর মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় গুমকে অন্তর্ভুক্ত করা হলো। যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। গুমটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি। মাননীয় স্পিকার, আইনমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলের নেতা বলেন, এমন বক্তব্য বিলের সঙ্গে সম্পৃক্ত নয়। আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন আমার কাছে এটা অনাহুত এবং এইটার সাথে আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। পরে স্পিকার এ নিয়ে কোনো কথা বলার সুযোগ দেননি। এই ব্যাপারে আর বক্তব্য শোনার প্রয়োজন নেই। পরে কোড অব ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট বিল 2026, সিভিল কোর্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংসদে পাশ হয়। রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। এদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের 4টি বিল উত্থাপন করা হয়। এর মধ্যে 3টি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। আমি আপনার অনুমতিক্রমে মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ হওয়ায় নিজেদের স্বস্তির কথা জানিয়েছেন সাধারণ মানুষ। এ সময় হাঁটার স্থান থেকে ভ্রাম্যমাণ দোকান সরিয়ে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান তারা। তবে ব্যবসায়ীদের দাবি বিকল্প কর্মসংস্থানের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। তাইমুন রায়হানের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ দোকান ও স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়টি বেশ পুরনো। বিগত সরকারের সময় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হলেও এর সুফল পায়নি নগরবাসী। এদিকে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপি সরকার ক্ষমতায় আসার প্রথম মাসেই দখলমুক্ত করে গুলিস্তান, নিউ মার্কেট, মিরপুর সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত। পথচারীদের নিরাপদ চলাচলের জায়গা উদ্ধার ও সড়ক যানজট মুক্ত করতে সরকারের এই উদ্যোগকে ধরে রাখার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। ফুটপাত উচ্ছেদের পর যে দেখছি যে মনে হচ্ছে যে একটা শান্তি ফিরে আসছে, সময়টা বাঁচতেছে আমাদের। যানজটের কারণে তো এই রোডটা পার হওয়া যায় না, গুলিস্তানে হাঁটা যায় না। আজকে আমি আসলে এখানে এসে আসলে ভালো লাগছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এসব ক্ষুদ্র ক্ষুদ্র কাজ যদি প্রপারভাবে সরকার মেনটেন করতে পারে তাহলে আমরা যারা স্টুডেন্টরা আছি তাহলে আমরাও সরকারের উপর বিশ্বাস রাখতে পারবো যে সরকার অনেক বড় কিছু করতে পারবে। নীলক্ষেত থেকে মনে করেন এই নিউ মার্কেট এরিয়াটুক পার হইতে অনেক সময় দেখা যায় 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টাও লেগে যায়। আর এই যে এখন ফুটপাত নাই, এখন আমাদের সর্বোচ্চ 5 মিনিট। অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলে রাখা ক্ষুদ্র ব্যবসায়ীদের চাওয়া বিকল্প কর্মসংস্থানের। আমাদের ফুটপাতে না বসতে দেখ, সমস্যা নেই, আমরা রাস্তাঘাটে বসুন না। হকাররা যেন কোনো রকমভাবে ডাইল ভাত খেয়ে বাঁচতে পারে, ওইটা যদি সরকার একটু সুযোগ সুবিধা দেয় তা আমাদের মতো হকার মধ্যব্যক্তি যারা আছে তাদের জন্য খুব ভালো হয়। অভিযানের পাশাপাশি সমন্বিত পরিকল্পনা, হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, নিয়মিত তদারকি ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে এ সমস্যার স্থায়ী সমাধান মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটাই তো ঢাকা শহর হওয়ার কথা ছিল, এটাই তো মডেল হবে যেটা সরকার চাচ্ছে। তো এই মডেলটা যদি আমরা দাঁড় করায় ফেলতে পারি তখন দেখা যাবে আসলে আমাদের শহর কেন্দ্রিক যে সমস্যাগুলি আছে, সেই যানজট, জনজট, একই সাথে আমি যেটা বললাম সোশ্যাল প্রবলেম, সেটাও কিন্তু অ্যাড্রেস হয়ে যাবে। ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি। হেন কোনো অন্যায় নাই যেটা আপনি রাস্তার উপরে না করেন, তাহলে এটার তো একটা সমাধানে আসতে হবে, একটা তো সিদ্ধান্তে আসতে হবে। যে সমস্ত জায়গায় আমাদের যান চলাচলকে একেবারেই সীমিত করে ফেলে, আমাদের গাড়ি চলতে পারে না, সেখানে যদি আপনি রাস্তা দখল করেন সেখানে তো আমাকে কাজ করতেই হবে। স্বাচ্ছন্দ্যে ফুটপাতে হাঁটার এই পথ যেন কখনো বন্ধ না হয়, সেদিকে সরকারকে দৃষ্টি রাখার আহ্বান নগরবাসীর। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।